বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কর্তৃক পরিচালিত ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন প্রোগ্রামের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজ বিএ প্রোগ্রামের প্রথম সেমিস্টারের BAE 1306 অর্থাৎ মাছের চাষ ও ব্যবস্থাপনা কোর্স বইটির ইউনিট 4-এর কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই নির্ধারিত সময়ে কোর্স বইটি সংগ্রহ করেছেন এবং প্রয়োজনীয় কাগজ ও কলম সহ প্রস্তুত রয়েছেন। শিক্ষার্থী বন্ধুরা, আসুন তাহলে জেনে নেই আমাদের আজকের আলোচ্য সূচিতে কী কী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের আজকের আলোচ্য সূচিতে রয়েছে পুকুরে মাছের একক চাষ, মিশ্র চাষ ও সমন্বিত চাষ, পুকুরে মাছ চাষের ক্ষেত্রে প্রাথমিক নির্ণায়কসমূহ, পুকুরে চাষের ক্ষেত্রে মাছের প্রজাতি নির্বাচন, বাংলাদেশে চাষোপযোগী দেশি ও বিদেশি মাছের প্রজাতিসমূহ, পুকুরে মাছ ছাড়ার আনুপাতিক হার এবং মাছ ছাড়ার নিয়মাবলী, ধান খেতে মাছ চাষ ও মাছ ও মুরগির সমন্বিত চাষ। শিক্ষার্থী বন্ধুরা, আসুন এবারে আমরা মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে আমরা জানব মাছের একক চাষ, মিশ্র চাষ ও সমন্বিত চাষ বলতে কী বোঝায়। একক চাষ: যখন কোনো পুকুর বা জলাশয়ে শুধুমাত্র একটি প্রজাতির মাছের চাষ করা হয় তখন তাকে মাছের একক চাষ বলা হয়। একক চাষ নিবিড় চাষের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। আমাদের দেশে মাগুর, পাঙ্গাস ও রাজপুঁটির একক চাষ করা হয়। মিশ্র চাষ: যখন কোনো পুকুর বা জলাশয়ে একত্রে একাধিক প্রজাতির মাছের চাষ করা হয় তখন তাকে মিশ্র চাষ বলা হয়। কোনো পুকুর বা জলাশয়ের সকল স্তরের খাদ্য ও বাসস্থানের পূর্ণ সদ্ব্যবহারের মাধ্যমে মাছের সর্বাধিক উৎপাদন করার লক্ষ্যই হচ্ছে মিশ্র চাষ। বাংলাদেশে যে সকল প্রজাতির মাছ খাদ্য ও বাসস্থান নিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতা করে না, সে সকল প্রজাতির মাছই মিশ্র চাষের জন্য উত্তম। এগুলোর মধ্যে রয়েছে কাতলা, সিলভার কার্প, রুই, মৃগেল, কালীবাউস ইত্যাদি। এবারে সমন্বিত চাষ: মাছ, পশু, পাখি ও ফলমূল যখন কোনো খামার ব্যবস্থাপনায় একত্রে চাষ করা হয় তখন তাকে সমন্বিত মাছ চাষ বলা হয়। এটিও একটি আধুনিক পদ্ধতি এবং বহুল প্রচলিত পদ্ধতি। যেমন মাছ ও মুরগির একত্রে চাষ একটি সমন্বিত চাষ পদ্ধতি। এক্ষেত্রে মাছ, মুরগি ও ফলমূলের চাষ একত্রীভূত করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আসুন এবারে আমরা আলোচনা করব মাছ চাষের ক্ষেত্রে প্রাথমিক নির্ণায়কসমূহ নিয়ে। আমরা জানি বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশের আনাচে কানাচে জালের ন্যায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদ, নদী, খাল, বিল, হাওর, বাওর, দিঘি ইত্যাদি। আর এ কারণেই এদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টি চাহিদা পূরণ, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে এসব জলাশয়ে মাছের চাষ অধিক গুরুত্বের দাবিদার। আর মাছের উৎপাদন বৃদ্ধি তথা মাছ চাষের জন্য প্রাথমিক নির্ণায়ক সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। মাটি ও পানির ভৌত ও রাসায়নিক উপাদানসমূহ মাছ চাষের গুরুত্বপূর্ণ নির্ণায়ক। মাটির ভৌত ও রাসায়নিক গুণাগুলোর মধ্যে মাটির প্রকৃতি ও পিএইচ উল্লেখযোগ্য। আর পানির ভৌত ও রাসায়নিক উপাদানসমূহের মধ্যে পানির গভীরতা, স্বচ্ছতা, তাপমাত্রা, দ্রবীভূত অক্সিজেন, দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড, পিএইচ, নাইট্রেট, ফসফেট ও ক্ষরতা উল্লেখযোগ্য। আর এসব নির্ণায়কের
সর্বাধিক অনুকূল অবস্থাতেই মাছের উৎপাদন সর্বাধিক হয়। শিক্ষার্থী বন্ধুরা, আসুন এবারে একটি সারণীর মাধ্যমে নির্ণায়কসমূহের সর্বাধিক অনুকূল অবস্থা জেনে নেই। যেমন মাটি এঁটেল, দোআঁশ, নিরপেক্ষ বা ক্ষারীয়, পানির গভীরতা 2 মিটার, স্বচ্ছতা 20 থেকে 30 সেন্টিমিটার, তাপমাত্রা 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, দ্রবীভূত অক্সিজেন প্রতি লিটারে 5 মিলিগ্রাম, দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড প্রতি লিটারে 5 মিলিগ্রাম বা তার নিচে, পিএইচ 6.5 থেকে 9, ফসফেট 0.10 থেকে 0.20, নাইট্রেট 2.0 এবং ক্ষরতা 25। আসুন এ পর্যায়ে আমরা আলোচনা করব মাছ চাষের ক্ষেত্রে মাছের প্রজাতি নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ নিয়ে। মাছ চাষের ক্ষেত্রে প্রজাতি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক প্রজাতির মাছ চাষ করতে পারলে একক সময়ে প্রতি বছরে একটি নির্দিষ্ট সময়ে সর্বাধিক মাছের উৎপাদন সম্ভব। মাছ চাষের ক্ষেত্রে প্রজাতি নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলো বিশেষভাবে বিবেচনায় আনতে হয় সেগুলো হলো, বাজারে যেসব প্রজাতির চাহিদা বেশি, চাষের পরিবেশে প্রজাতির বর্ধন হার বেশি, অধিক ঘনত্বে যেসব প্রজাতির স্বাভাবিক বর্ধন হার ও বাঁচার হার বেশি, যেসব প্রজাতি সহজে রোগাক্রান্ত হয় না এবং প্লাঙ্কটনভোজী বা সর্বভুক, যাদের দেহে ব্যবহার উপযোগী মাংস বেশি থাকে এবং পোনা সহজলভ্য, যেসব প্রজাতি কম প্রোটিনযুক্ত খাদ্যে স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং দেহের ওজনের তুলনায় কম হারে খাদ্য গ্রহণ করে, এবং যেসব প্রজাতির মাছ সুস্বাদু ও যথেষ্ট পুষ্টিমান সম্পন্ন। শিক্ষার্থী বন্ধুরা, উল্লিখিত বৈশিষ্ট্যের আলোকে বাংলাদেশে বর্তমানে চাষ উপযোগী দেশি মাছগুলোর মধ্যে রয়েছে কাতলা, রুই, মৃগেল, মাগুর, শিং ইত্যাদি। আর বিদেশি প্রজাতির মাছগুলোর মধ্যে রয়েছে সিলভার কার্প, গ্রাস কার্প, কমন কার্প বা কার্পিও, মিরর কার্প, থাই সরপুটি ও নাইলোটিকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসুন এবারে আমরা আলোচনা করব পুকুরে মাছের পোনা ছাড়ার আনুপাতিক হার নিয়ে। আমরা জানি বিভিন্ন মাছ পুকুরের বিভিন্ন স্তরের খাদ্য গ্রহণ করে থাকে, এটি তাদের স্বভাবগত বৈশিষ্ট্য। তাই সঠিক পরিমাণে মাছ ছাড়তে পারলে একটি নির্দিষ্ট সময়ে একক আয়তনে মাছের উৎপাদন সর্বাধিক সম্ভব। এক্ষেত্রে মাছের বিভিন্ন স্তরের খাদ্য ও বাসস্থানের পূর্ণ সদ্ব্যবহারও সম্ভব। আসুন আমরা এখন একটি চিত্রের মাধ্যমে কোনো পুকুর বা জলাশয়ের বিভিন্ন স্তরগুলো দেখে নিই। প্রথম স্তরটি হলো উপরের স্তর, দ্বিতীয় স্তরটি মাঝের স্তর বা মধ্য স্তর এবং তৃতীয় স্তরটি নিচের স্তর। আসুন এবারে আমরা উপরোক্ত তিনটি স্তরে বৈজ্ঞানিক উপায়ে মাছ চাষের ক্ষেত্রে কী পরিমাণ পোনা ছাড়তে হবে তার আনুপাতিক হার একটি সারণীর মাধ্যমে জেনে নেই। প্রতি শতাংশে বৈজ্ঞানিক উপায়ে বা পদ্ধতিতে মাছ চাষের ক্ষেত্রে পোনা ছাড়ার হার: উপরের স্তরে কাতলা ও সিলভার কার্প 6 এবং 8, মধ্যস্তরে রুই 6, নিচের স্তরে রয়েছে মৃগেল, মিরর কার্প, কমন কার্প 3, 3 এবং 4,
গ্রাস কার্প উপর ও নিচের স্তরের জন্য 1টি করে, রাজপুটি মধ্য ও নিচের স্তরে 1টি করে। শিক্ষার্থী বন্ধুরা, ধরুন উপরের স্তরে আপনারা শুধু সিলভার কার্প অথবা শুধু কাতলা মাছ চাষ করবেন, সেক্ষেত্রে একটি মাছকে অপর একটি মাছ দ্বারা প্রতিস্থাপন করাও সম্ভব। যেমন শুধুমাত্র কাতলা চাষ করার ক্ষেত্রে সিলভার কার্পের 8টি পোনার পরিবর্তে অতিরিক্ত কাতলাও 8টি দিতে হবে। এতে করে মোট 6 যোগ 8 টোটাল 14টি মাছের পোনা ছাড়া যাবে। অনুরূপভাবে নিচের স্তরের ক্ষেত্রেও একটি প্রজাতির মাছ চাষ করার ক্ষেত্রে অপর 2টি প্রজাতির মাছ প্রতিস্থাপন করাও সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এবারের আলোচ্য বিষয় হচ্ছে পুকুরে মাছের পোনা ছাড়ার নিয়মাবলী বা পদ্ধতি নিয়ে। আসুন আমরা সরেজমিনে পুকুরে বা জলাশয়ে মাছের পোনা ছাড়ার পদ্ধতি পর্যবেক্ষণ করি। শিক্ষার্থীবৃন্দ, আমার পাশে যে পুকুরটি রয়েছে এটি পোনা মজুতকরণের জন্য একটি উপযুক্ত পুকুর। সাধারণত পুকুরের পানি যখন সবুজ হয় তখনই মাছের পোনা ছাড়া উচিত। আর মাছের পোনা ছাড়ার উত্তম সময় হলো সকালবেলা, কারণ এ সময় পুকুরের পানি ঠান্ডা থাকে। বর্তমানে বাংলাদেশে পোনা পরিবহনের জন্য হাড়ি এবং অক্সিজেনযুক্ত পলিথিন ব্যাগ ব্যবহার করা হয়। তবে অক্সিজেনযুক্ত পলিথিন ব্যাগ ব্যবহার করাই সবচেয়ে ভালো বৈজ্ঞানিক পদ্ধতি। শিক্ষার্থীবৃন্দ, চলুন প্রথমে আমরা হাড়ি দ্বারা পরিবহনকৃত পোনা কিভাবে পুকুরে ছাড়তে হয় তা প্রত্যক্ষ করি। হাড়ি দ্বারা পোনা পরিবহন করা হলে প্রথমে হাড়িটি পুকুরের পানিতে নামাতে হবে এবং হাড়ির গলা পর্যন্ত পানিতে 30 মিনিট ডুবিয়ে রাখতে হবে। এরপর হাড়ির অর্ধেক পানি পুকুরের পানি দিয়ে বদল করতে হবে এবং একই অবস্থায় আরও 20 মিনিট সময় রাখতে হবে। এরপর হাড়ি কাত করে হাড়ির মুখ পানিতে রাখতে হবে। এই অবস্থায় হাড়ি থেকে পোনা পুকুরের পানিতে চলে যাবে। অক্সিজেনযুক্ত পলিথিন ব্যাগ দ্বারা পোনা পরিবহন করা হলে পলিথিন ব্যাগটি প্রথমে মুখ বাঁধা অবস্থায় পুকুরের পানিতে 30 মিনিট ডুবিয়ে রাখতে হবে। এরপর ব্যাগের মুখ পানির উপরে রেখে খুলতে হবে এবং পুকুরের পানি দ্বারা ব্যাগের অর্ধেক পানি বদল করতে হবে। অতঃপর আরও 20 মিনিট পলিথিন ব্যাগের মুখ পুকুরের পানির উপরে রেখে ব্যাগের বাকি অংশ পানিতে ডুবিয়ে রাখতে হবে। এই কাজটি করা হয় পলিথিন ব্যাগের পানির তাপমাত্রা এবং পুকুরের পানির তাপমাত্রার মধ্যে সমতা আনার জন্য। কেননা পলিথিন ব্যাগের পানির তাপমাত্রা এবং পুকুরের পানির তাপমাত্রার মধ্যে পার্থক্য বেশি হলে মাছের পোনা ব্যাপক হারে মারা যায়। পরিশেষে পলিথিন ব্যাগের মুখ কিছুক্ষণ পুকুরের পানিতে ডুবিয়ে ধরে রাখতে হবে। এতে করে মাছের পোনাগুলো পুকুরে ধীরে ধীরে চলে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে ধান খেতে মাছের চাষ এবং মাছ ও মুরগির সমন্বিত চাষ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রধান মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাঠদানে এ পর্যায়ে আমরা ধান খেতে মাছ চাষের বিষয় নিয়ে আলোকপাত করব। ধান খেতে মাছ চাষ আমাদের দেশে একটি পুরনো পদ্ধতি। এক্ষেত্রে ধান হলো মুখ্য ফসল আর মাছ গৌণ ফসল। ধান খেতে মাছ চাষের জন্য বর্ষাকাল উপযুক্ত সময়। বর্ষাকালে যেসব ধানি জমিতে 3-4 মাস পানি থাকে সেসব জমি ধান খেতে মাছ চাষের জন্য উত্তম। সাধারণত সরপুঁটি, তেলাপিয়া, শিং, মাগুর এবং রুজাতীয় মাছ ধান খেতে মাছ চাষ করা যায়। ধান খেতে মাছ চাষের ক্ষেত্রে প্রথমে ধান ক্ষেতের আইল উঁচু করে বেঁধে নিতে হয়। এরপর ক্ষেতের চারিদিকে 0.3 থেকে 0.6 মিটার প্রশস্ত করে এবং 0.3 থেকে 0.5 মিটার গভীর করে নালা কেটে নিতে হয়। অথবা
ক্ষেতের মাঝে একটি ছোট গর্ত করা যেতে পারে। সেক্ষেত্রে ক্ষেতের চার প্রান্তে 4টি বা তার চেয়ে অধিক নালা কেটে আইলের কাজ পর্যন্ত আনতে হয়। এই কাজগুলো সম্পন্ন করার পর যথারীতি ধান খেতে চাষ দিয়ে ধান লাগাতে হয়। যখন ধানের চারাগুলো মাটির সাথে শক্তভাবে লেগে যাবে তখন প্রতি হেক্টরে 2500 থেকে 3000টি বড় মাছের পোনা ছাড়তে হয়। পোনা এক বা একাধিক প্রজাতির হতে পারে। ধান খেতে যথাসম্ভব বেশি গভীরতায় পানি রাখতে হবে। বর্ষার শুরুতে পোনা ছাড়তে হবে এবং ধরতে হবে ধান কাটার সময় বা ধান কাটার পর। সঠিকভাবে পরিচর্যা করলে ধান খেতে মাছ চাষে প্রতি হেক্টরে 200 থেকে 250 কেজি মাছের উৎপাদন পাওয়া যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা মাছ ও মুরগির সমন্বিত চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা জেনেছি সমন্বিত চাষ পদ্ধতি কী। মাছ ও মুরগির সমন্বিত চাষের ক্ষেত্রে প্রথমেই যথারীতি পুকুর প্রস্তুত করে নিতে হয়। এক্ষেত্রে পুকুরের উপর অথবা পুকুরের পাড়ে মুরগির জন্য ঘর তৈরি করা যেতে পারে। এছাড়াও পুকুরের পাড়ে ফলমূল এবং তরিতরকারিও লাগানো যায়। মাছ ও মুরগির সমন্বিত চাষে সবচেয়ে বড় সুবিধা হলো এক্ষেত্রে মাছের জন্য প্রায় কোনো খাবার দেওয়ার প্রয়োজন হয় না। মুরগির জন্য আমরা মুরগির ঘরে যে খাবার দেই তার উচ্ছিষ্ট মাছের খাবার হিসাবে ব্যবহৃত হয়। এছাড়াও মুরগির বর্জ্য পুকুরে সরাসরি সার হিসেবে কাজ করে মাছের জন্য প্রাকৃতিক খাদ্য তৈরি করে। বাঁশ বা কাঠ দিয়ে মুরগির ঘর তৈরি করা যেতে পারে। বেড়া তৈরির ক্ষেত্রে বেড়ার মাঝে কিছু ফাঁক রাখতে হয় বাতাস চলাচলের জন্য, এবং মেঝে থেকে ছাদের উচ্চতা হবে 1 থেকে 1.5 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে অন্য পাঠে মাছ চাষের বিস্তারিত পদ্ধতি সম্পর্কে আমরা জেনেছি। এ পর্যায়ে একটি সারণীর মাধ্যমে ব্রয়লার মুরগির বিভিন্ন বয়সে কী খাদ্য কী পরিমাণে দিতে হয় তা একটি সারণীর মাধ্যমে আমরা জেনে নিতে চাচ্ছি। সারণীর দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই সারণীর প্রথম কলামে উপকরণ এবং দ্বিতীয় ও তৃতীয় কলামে মুরগির বয়স এবং খাদ্য উপকরণের পরিমাণ শতাংশে উল্লেখ করা হয়েছে। গম ভাঙ্গা চাষ 0 থেকে 4 সপ্তাহ বয়সে মুরগির জন্য 50% এবং 5 থেকে 8 সপ্তাহ বয়সে মুরগির জন্য 50%, মিহিকুড়া 14.5%, 17%, তিলের খোল 16%, 15%, ফিশমিল 19%, 16%, ঝিনুকের কুড়া 1.5%, লবণ 0.5%, 0.5%, মোট 100%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা ডিম দেওয়া মুরগির জন্য বিভিন্ন খাদ্য উপকরণ কী পরিমাণে বিভিন্ন বয়সে প্রয়োজন হবে তার একটি সারণীর মাধ্যমে দেখে নিচ্ছি। সারণীতে আমরা দেখতে পাচ্ছি সারণীর প্রথম কলামে উপকরণ এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কলামে মুরগির বয়স উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় কলামে মুরগির বয়স 4 সপ্তাহ বয়সে মুরগির জন্য কী পরিমাণ খাদ্য লাগবে তা, তৃতীয় কলামে 5 থেকে 16 সপ্তাহ বয়সের মুরগির জন্য কী পরিমাণ খাদ্য লাগবে এবং তৃতীয় কলামে 16 সপ্তাহের উপরে বয়সে মুরগির জন্য কী পরিমাণ খাদ্য লাগবে তা শতাংশে উল্লেখ করা হয়েছে। গম ভাঙ্গা 4 সপ্তাহ বয়সে মুরগির জন্য 46%, 5 থেকে 16 সপ্তাহ বয়সে মুরগির জন্য 46% এবং 16 সপ্তাহ মুরগির জন্য 44%, মিহিকুড়া 20.5%, 24.5%, 29%, তিলের খোল 16%, 14%, 12%, ফিশমিল 17%, 15% এবং 10%, ঝিনুকের কুড়া 4 সপ্তাহ বয়স এবং 5 থেকে 16 সপ্তাহ বয়সে মুরগির জন্য লাগবে না। এক্ষেত্রে 16 সপ্তাহের উপরে বয়সে মুরগির জন্য লাগবে 4.5%, লবণ 0.5%, 0.5% এবং 0.5%, মোট 100%। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুষ্ঠানের প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আশা করি আপনারা আজকের এই আলোচনা থেকে উপকৃত হয়েছেন। আমাদের আজকের এই আলোচনা থেকে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা সরাসরি সংশ্লিষ্ট টিউটরদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথেও সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ডিন, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। সবাইকে ধন্যবাদ।